তিন প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসত ভিটা দখলের মামলা, সময়ের সাথে অপচয় অর্থ, আইন সংশোধন সহ ডিজিটাল সমনের পরামর্শ। যুক্তরাজ্যের মন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক, সামলাবেন নগর মন্ত্রণালয়। কোপা আমেরিকায় কানাডাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:21 সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে 21-এর প্রতিষ্ঠাতা এএস মাহমুদের 90তম জন্মবার্ষিকী আজ, গণমাধ্যমের বিকাশে অম্লান অবদান। তিন প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসত ভিটা দখলের মামলা, সময়ের সাথে যায় অর্থ, এক পর্যায়ে অসহায় বিচার প্রার্থী ভোগে বিষণ্ণতায়। আইনের মারপ্যাচ, দখলকারী ব্যক্তির হাজিরা না দেয়া সহ আরও অনেক কারণে পুরনো হয় জমি জমা সংক্রান্ত মামলা। সমস্যার সমাধানে আইন সংশোধন, ডিজিটাল সমন জারি সহ নানা পরামর্শ দিলেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। বসতভিটা ও জমি দখল পুনরুদ্ধার চেয়ে 1956 সালে দুই ভাই মামলা করেন সুনামগঞ্জের কোর্টে। 35 বছর পর 1991 সালে নিজেদের পক্ষে আংশিক রায় পান। বসতভিটার দখল ফিরে পেতে উচ্চ আদালতে 1997 সালে আপিল করলে তা এখনও বিচারাধীন। এর মাঝে কেটে গেছে বহু বছর, দুই ভাই মারা গেছেন। এখন তাদের ওয়ারিশের সংখ্যা 44 জন। মামলা চলছে 3 প্রজন্ম ধরে। মুন্সিপ কোর্টে মামলাটা শুরু হয় 56-তে। দুই ভাই মিলে হামিদুল্লাহ, ওয়াসিফুল্লাহ মামলা করে তাদের বসতবাড়ি সহ আরও যে বোরো ধানের যে জমি আছে, এই জমি সবগুলো জমি মামলাটা প্রিয়ার ছিল তার সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধার। সুনামগঞ্জের দুই ভাইয়ের মতো এরকম পুরনো মামলা আরও আছে। বিচারাধীন 42 লাখ মামলার 60% জমি জমা সংক্রান্ত। যে পক্ষের দখলে থাকে তাদের কারসাজি সমনের পরও কোর্টে হাজির না হওয়া, বারবার নারাজি আবেদন সহ আইনের মারপেচে মামলা চলতে থাকে বছরের পর বছর। মামলা ফাইল করছে সেই যে বিচারক বা যে কারণে ট্রান্সফার চাইছেন উনি হয়তো ইতিমধ্যে অবসরে চলে গেছেন, কিন্তু মামলাটা হাইকোর্টে বিচারাধীন হয়ে গেছে। এইসব মামলাগুলো কিন্তু শুধুমাত্র একটা আদেশ দিয়ে নিষ্পত্তি করা যায়। পার্টিশন সুটের হয়তো আইন পরিবর্তন অন্য কোনো সিস্টেম করতে হবে, যে ভাগটা কীভাবে হবে না হবে, এটাকে পার্টিশন সুটের মানুষের খুব ভোগান্তি হচ্ছে। যে দেওয়ানিয়া মামলা আমাদের দীর্ঘায়িত হওয়ার মেইন কারণই হইল যে পক্ষরা সবসময় দখলে আছে ওই পক্ষটাকে, এই দখলটাকে বজায় রাখার জন্য সে চেষ্টা করবে যে কোনোভাবে আমি মামলাটা দীর্ঘায়িত করি। জমি জমা সংক্রান্ত মামলায় সমন জারি সহ বেশ কিছু বিষয়ে ডিজিটাল পদ্ধতি চালু করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই 42 লাখ মামলার মধ্যে আমার মনে হয় বেশিরভাগ মামলাতেই আলাদাভাবে একটা মেডিয়েশন, একটা বোর্ড করা যেতে পারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের আদালতে, বা আরবিট্রেশনের জন্য বোর্ড করা যেতে পারে, যেখানে যারা বিচার প্রার্থী আছেন তারা এসে যদি দুই পক্ষ রাজি থাকে সেখানে সোলেনামার ভিত্তিতে মামলাগুলোকে দ্রুত গতিতে সমাধান করা যেতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে এখন সেলফোন। গভর্নমেন্টের প্রত্যেকটা বিষয় প্রচারণা হচ্ছে SMS এর মাধ্যমে। তো সেখানে এটা বললেই তো হয় যে একটা লোক মামলা ফাইল করবে, সাথে সাথে তার বিবাদী পক্ষর নাম, ঠিকানা সহ তার মোবাইল নাম্বারটা দিবে। এই দেওয়ানি কার্যবিধি আইনের ভাষ্য যেখানে সমনের চ্যাপ্টারটা আছে ওইখানে একটা সন্নিবেশিত করতে হবে। নতুন ভূমি আইন কার্যকর করারও পরামর্শ আইন বিশেষজ্ঞদের। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ব্রিটেনের প্রথম ব্রিটিশ বাংলাদেশি মন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। সদ্য জয় পাওয়া কেয়ার স্টারমারের নতুন সরকারের নগরমন্ত্রী হিসেবে নিযুক্ত হচ্ছেন তিনি, যদিও এখনও সরকার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেনি। এর আগে 4 জুলাইয়ের নির্বাচনে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে 23,432 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হন টিউলিপ। লেবার পার্টি বিরোধী দলে থাকাকালীন এই পদে ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নগর মন্ত্রী হিসেবে আর্থিক সেবা খাতেরও তত্ত্বাবধান করবেন বঙ্গবন্ধুর নাতনি।
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পদ্মা নদীর দৌলদিয়া গেজ স্টেশন পয়েন্টে পানি বেড়ে বিপদ সীমার উপর প্রবাহিত হচ্ছে। রাজবাড়িতে প্লাবিত নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। ফসলি ক্ষেত তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৫ উপজেলার ৩৪ ইউনিয়ন এখন বন্যা কবলিত। শাহজাদপুর, চৌহালি সদর ও কাজীপুরের মানুষের দুর্ভোগ চরমে। শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম, গোপীনাথপুর, আড়কান্দিতে বাড়িঘরের পাশাপাশি তলিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও তলিয়ে আছে কুশিয়ারা অববাহিকার ৬ উপজেলা। কুশিয়ারার পানি অমলশীত, শেওলা ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী। জেলার ৩ পৌরসভা ও ৯২ ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। আমার পা বসাইয়া দোয়া হইতে দেখাইলাম জেনে জোলা আর লোকে থাক থাকে স্কুলে মা তোলা গেছে, স্কুল বন্ধ, রাস্তাঘাট সব তোলা গেছে। আমার খুব অসুবিধা আছে। সকাল পানি পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। দেশে বেসরকারি টেলিভিশন সম্প্রচার মাধ্যমের অন্যতম স্রষ্টা ছিলেন আবু সাঈদ মাহমুদ। এস মাহমুদ নামে যিনি সমধিক পরিচিত। প্রতিষ্ঠা করেছিলেন দেশের প্রথম বেসরকারি টেরেস্টোরিয়াল টেলিভিশন চ্যানেল ২১ টেলিভিশন। শিল্প, সংস্কৃতি, জীবনবোধ, মূল্যবোধের বিকাশে তথ্যের অবাধ প্রবাহ উন্মুক্ত করে বাংলাদেশে গণমাধ্যম জগতে এক বিপ্লব এনে দিয়েছিলেন। ১৯৩৩ সালের ১০ জুলাই সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এই সাদা মনের মানুষটির আজ জন্মবার্ষিকী। স্বপ্নবাজ এস মাহমুদের সেই গল্পই জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশে কোনো মানুষ তথ্য বঞ্চিত থাকবে না। তার হাত ধরেই গণমাধ্যমের নতুন একটি যুগের সূচনা হয়েছিল। বলছিলাম ২১ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস মাহমুদের কথা। শিক্ষিত, মার্জিত, রুচিবোধ সম্পন্ন মানুষটি সামাজিক দায়বদ্ধতা থেকে স্বদেশী অনুভূতির মালা গেঁথেছিলেন। খবর, তথ্য, সংস্কৃতি ও বিনোদনমূলক অনুষ্ঠানে পুরো বাংলাদেশের ভেতরটা বিশ্বকে দেখাতে চেয়েছিলেন ২১ টেলিভিশনে। মানুষের প্রত্যাশার সবকিছুই হাজির হতো রঙিন পর্দায়। ২১ ও মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে মানুষকে উদ্দীপ্ত করার প্রয়াস ছিল সবসময়। উনার যুগের চেয়ে উনি অনেক সামনে চিন্তা করতে থাকতেন। এই জন্যই হয়তো উনি মিডিয়ার প্রতি উনার আকর্ষণ ছিল। মিডিয়া দিয়ে চেঞ্জ আনা যায়। উদার সংস্কৃতির এই পথ চলা যাদের পছন্দ হয়নি, তারাই নিছক অজুহাতে ২০০২ সালে বন্ধ করে ২১ টেলিভিশনকে। সৃষ্টিশীল মানুষটি দারুণ মনোকষ্ট নিয়ে দেশত্যাগী হন, চলে যান ইংল্যান্ডে। ২০০৩ সালে ২২ জানুয়ারি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস মাহমুদ। শুধু ব্যবসার কথা ভাবতেন না, উনি যদিও ব্যবসায়ী, কিন্তু ওর সাথে সাথে সবসময় ভাবতেন জনগোষ্ঠীর কথা, সবার কথা, দেশের কথা। সত্য কখনো চাপা থাকে না। পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ ২১ টেলিভিশনকেও আটকে রাখা যায়নি। কোটি মানুষের ভালোবাসার চ্যানেলটি ২০০৭ সালে আবারও ফিরে আসে স্যাটেলাইট টিভি হিসেবে। নানান চড়াই উতরাই পেছনে ফেলে এগিয়ে চলছে এস মাহমুদের এই সৃষ্টি। উনি আমাদেরকে সবসময় বলতেন ভালো প্রযুক্তি দেখবো, ভালো স্টুডিও হবে, ভালো ট্রান্সমিটার হবে ট্রান্সমিট করার জন্য, কিন্তু মানুষ ছাড়া এইসব কোনো কিছুই কোনো কাজ করতে পারবে না। শুধু তাই নয়, প্রথম বেসরকারি রেডিও মেট্রোওয়েভ এবং জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার প্রতিষ্ঠা করেন এই স্বপ্নবাজ মানুষটি। যতদিন যাবে সমৃদ্ধ বাংলাদেশে তার সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন আবু সাঈদ মাহমুদ। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয় যশোর শহর। পানিবন্দী হয়ে পড়েন হাজারো পৌরবাসী। ময়লা, দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি সরার পথ বন্ধে বাড়ে দুর্দশা। তবে জলাবদ্ধতা নিরসনে হাতে নেওয়া প্রকল্প বাস্তবায়নে শিগগিরই পাওয়া যাবে সুফল আশ্বাস পৌরসভার। যশোর প্রতিনিধি খালিদ শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোর শহরকে দুভাগে বিভক্ত করেছে মৃত ভৈরব নদ। শহরের উত্তরাংশের পানি নিষ্কাশনের ব্যবস্থা এ নদ ঘিরে, আর দক্ষিণাংশের পানি ৬ ও ৭ নম্বর ওয়ার্ড দিয়ে নিষ্কাশিত হয় হরিণার বিলে।
দক্ষিণাংশের পানি নিষ্কাশনের কোটি কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলেছে পৌর কর্তৃপক্ষ। তবে পৌরবাসীর দাবি, পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় আধা ঘন্টার বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ে রাস্তাঘাট, বাড়িঘর, বাড়ে দুর্ভোগ। আমাদের এলাকায় ড্রেনেজ ব্যবস্থা এই যে ময়লা পরিষ্কার করে না, তারপরে এই বছরে তো দেখলাম না, এই ড্রেন ভরার কারণে এই অবস্থা। যদি রোডের এরকম অবস্থা হয় তাহলে মানে ট্রান্সপোর্টের জন্য তো আমাদের জন্য খুবই হ্যাসেল। যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে তাদের জন্য আরেক বেশি প্রবলেম। পানি নিষ্কাশন ড্রেনের সংস্কারও হয় না দীর্ঘদিন ধরে, তাই বেশি ভোগান্তির শিকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এদিকে একটু বৃষ্টি হলে এই অবস্থা, আমরা চলাফেরা করতে পারি না, খুব কষ্টের ভিতরে আমাদের দিন যাপন করতে হয়। তো রাস্তায় তো পুরো পানি উঠে গেছে, ওই দিকটা মনে করেন ড্রেনটা জাম হওয়ার কারণে রাস্তায় পুরো পানিটা ব্লক হয়ে গেছে। তবে পৌর মেয়র বলছেন, জলাবদ্ধতা নিরসনে বিশ্ব ব্যাংকের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, দ্রুতই মিলবে সমাধান। এই পানি কিভাবে নিষ্কাশন করা যায় সেই কারণে সবার পাশে যে দাঁড়াচ্ছি এবং কিছু কিছু ড্রেন যেগুলো আটকা পড়ে গেছে সেগুলো চেষ্টা করতেছি খুলে দিয়ে এবং পরিষ্কার করে এই পানি নিষ্কাশন কিভাবে করা যায় সেই ব্যবস্থা করা। 4.5 কিলোমিটার দীর্ঘ, 25 থেকে 30 মিটার চওড়া একটি খাল যদি আমরা করে নিয়ে এটা মুক্তেশ্বরী নদীতে মিশাতে পারি তাহলে এই সমস্যার সমাধান এটি হবে। বর্ষা মৌসুমের এই ভোগান্তির চির অবসান চাইছেন পৌরবাসী। খুরশিদ আলম মুকুল, সে টেলিভিশন। এক বছরের ব্যবধানে কুষ্টিয়ার খাজানগর মোকামে কেজিতে বাসমতি চালের দাম বেড়েছে 20 টাকা। গত বছর জুন জুলাইয়ে প্রতি কেজি চাল বিক্রি হতো 68 থেকে 69 টাকা দরে, আর এখন বিক্রি হচ্ছে 88 টাকায়। মূল্যবৃদ্ধির জন্য মিল মালিকরা ধানের দাম বেড়ে যাওয়াকে দায়ী করলেও কৃষকরা দুষছেন সিন্ডিকেটকে। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বুড়ো মৌসুম শেষ হয়েছে মাসখানেক আগে, এরই মধ্যে অস্থির খাজানগর চালের মোকাম। গত বছরের এই সময়ে বাসমতি চালের দাম ছিল 68 থেকে 69 টাকা কেজি, আর এখন মিল গেটে বিক্রি হচ্ছে 88 টাকায়। কৃষকরা জানান, 2 সপ্তাহের ব্যবধানে সরু ধান মন প্রতি 150 থেকে 200 টাকা বেড়েছে, বাসমতি ধানে বেড়েছে 600 টাকা পর্যন্ত। এর জন্য ধানের হাটে মিলার ও ব্যবসায়ীদের দৌরাত্ম্যকে দায়ী করেন তারা। বাসমতি ধান আমরা কিনতেছি আপনার 2050 টাকা, 2000 টাকা, 1950 টাকা। গত বছর যে লেবারটা ছিল 500 টাকা, এবার 1000 টাকা সে লেবারটা নিছি। অন্যদিকে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পানি না পাওয়া ও কম বৃষ্টিপাতের ফলে এবার অনেক জমিতে ধান আবাদ করতে পারেননি কৃষকরা। আমার খরচ হচ্ছে 19,000 টাকা, আমার ধান বিক্রি হচ্ছে 18,000 টাকা, এখন ধরো আমার 2,000 টাকা ঘাটতি। বস্তাপ্রতি 25 কেজি বস্তায় 100 টাকা বাড়ছে, কেজিতে 4 টাকা। চালের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা খুচরা ব্যবসায়ীদের। অসাধু ব্যবসায়ীরা বেশি টাকায় ধান কেনায় বাজারে সংকট সৃষ্টি হচ্ছে বলে জানান মিল মালিকরা। প্রয়োজনে বাসমতি চাল আমদানির কথাও জানান তারা। বাসমতি চাল আমদানি করে তাহলে এটার একটা সুরা বলে আসবে বলে আমি মনে করি। বাজারে সরবরাহ কম থাকার জন্য অন্য ধানের তুলনায় কুষ্টিয়া অঞ্চলে বাসমতির আবাদ কম হওয়াকে দায়ী করছে বিএডিসি। আর অনিয়ম ও সিন্ডিকেট রুখতে বস্তায় ধানের জাত ও দাম লেখার বিষয়টি বাস্তবায়নের কথা জানায় জেলা প্রশাসন। বিধান 50 যেটা বাসমতি বলে এই এলাকায় লোকালি যেটা পরিচিত, আসলে এটা বাংলামতি, সেটা হচ্ছে কি আপনার 44.5 মেট্রিক টন আমাদের কাছে বরাদ্দ ছিল, যেটা বীজ বরাদ্দ ছিল, যেটা মোট বরাদ্দের প্রায় 3%। চাউলের মূল্য এটি চাউলের বস্তায় লিপিবদ্ধ করতে হবে, উৎপাদনের তারিখ, পাশাপাশি জাতের নাম। এটি এই কারণে করা হয়েছে যেন ধান চালের মূল্য অস্বাভাবিকভাবে ফ্লাকচুয়েট না করে। চালের বাজারে নজরদারি বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে সরকারের জোরালো পদক্ষেপ চান ভোক্তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 3 প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসত ভিটা দখলের মামলা, সময়ের সাথে অপচয় অর্থ, আইন সংশোধন সহ ডিজিটাল সমনের পরামর্শ। যুক্তরাজ্যের মন্ত্রী হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, সামলাবেন নগর মন্ত্রণালয়। কোপা আমেরিকায় কানাডাকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন equity-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।